ঠেলে তোমাতে গাইছি। যদি তেল থাকে এত পেরেশানি কেন পাবলিকের? তেল যদি টোটালি না থাকে ভাই বলে দিক, আমরা গাড়ি যে ঘরে উঠায় রাখি। সরবরাহ স্বাভাবিক দাবি করলেও পাম্পে মিলছে না চাহিদা মতো তেল, বাড়তি নিয়ে সংকট। ব্যবস্থাপনার ঘাট থেকে দুষছেন বিশেষজ্ঞ, পরিশোধন সক্ষমতা বাড়ানোর পরামর্শ। সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে হট্টগোল, মঙ্গলবার 2 ঘন্টা আলোচনার সিদ্ধান্ত। জুলাই সনদ প্রসঙ্গ উত্থাপন, বিরোধী দলকে রীতিনীতি মানার আহ্বান চিফ হুইপের। সচিবালয়ে 8 মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর। কৃষক কার্ড সংক্রান্ত সভায় অংশগ্রহণ। পহেলা বৈশাখ টাঙ্গাইল থেকে শুরু বিতরণ কার্যক্রম। 8 বছর টিকা না দেয়ায় হামের প্রাদুর্ভাব, 11 দিনে 33 শিশুর মৃত্যু। ভ্যাকসিন কিনতে 600 কোটি টাকা বরাদ্দ। ছুটির দিনে মন্ত্রীকে হাসপাতাল পরিদর্শন নির্দেশ প্রধানমন্ত্রী। এবং মৃত্যু ঝুঁকি যেন থামছে না সাগরপথে ইউরোপ যাত্রা। খাবারের অভাবে মৃতদের 12 জনই সুনামগঞ্জের। গ্রিসের সহায়তায় জীবিতদের দেশে ফেরানোর চেষ্টায় সরকার। জনপদের সময়, সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। পাম্পে সরবরাহ স্বাভাবিকের দাবি করা হলো চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। এর মধ্যেই আবার একই ব্যক্তি একই দিনে বারবার তেল কিনতে আসছেন বলেও অভিযোগ চালক ও পাম্প কর্তৃপক্ষের। অপ্রীতিকর ঘটনা এড়াতে পাম্পে রয়েছে পুলিশি পাহারা, সরবরাহ নজরদারিতে সাব ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। সকাল হলেই রাজধানীর বিভিন্ন পাম্পে দেখা মেলে জ্বালানির জন্য প্রাইভেট কারের এমন দীর্ঘ লাইন। সময়ের সঙ্গে বড় হতে থাকে মোটরসাইকেল চালকদের অপেক্ষাও। ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য আসা চালকদের দৈনিক একই অভিযোগ, চাহিদা মতো পাচ্ছেন না সরবরাহ। সব শেষ করে আবার ফুল করে নিতাম, এখন 2000 টাকা করে নিতে হইতেছে আর কি। তারপর চললে আবার কালকে আবার আসতে হইতেছে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লাগে। হাতের ঝুল থেকে আমরা সিরিয়াল নিয়ে আসছি। মনে করেন যে 3 ঘন্টা সিরিয়াল আর আসছি। এই পাম্পে তেল 500 টাকা। আলহামদুলিল্লাহ, অনেক ঈদের চা খুশি আমরা। কালকে রাতে যেমন 4টা পাম্পে তেল নেই, আজকে সকালে 2টাতে তেল পাই না, তাহলে সংকট কমলো কিভাবে? যদি তেল থাকে এত পেরেশানি কেন পাবলিকের? এত পেরেশানি কেন? আমরা কেন এত ভুক্তভোগী হবো? যেটা আছে সেটা দিতে থাকুক না কেন? 3 ঘন্টা লাইন ধরে 500 টাকা তেল, আর সরকারকে বহুত মজুদ আছে। একই ব্যক্তি একই দিন বারবার তেল কিনতে আসছেন রয়েছে এমন অভিযোগও। খবরে বলতেছে পরিমাণ তেল আছে আমাদের, কিন্তু আমরা সিরিয়ালে এসে দেখি একই ব্যক্তি 5 লিটার নেওয়ার পরে আবার ঘুরে সে 5 লিটার নিচ্ছে। যেই পেট্রোল পাম্প মালিক মজুদে ধরা পড়বে ওরে সর্বোচ্চ শাস্তি দেন, জরিমানা করেন, লাইসেন্স ক্যান্সেল করেন। পারেন নাই তো ম্যাজিস্ট্রেট পাঠান। 1 ফুট তেল আছে বেচারা, তার 20,000 টাকা জরিমানা দিলেন। আর ওই 1 ফুট তেল তো না, ওটা তো পানি, ময়লা, গাদ, তেল মিক্স, ওটা দিলে তো পাবলিকে পিটাইবো আপনারে। একই চিত্র দেশের বিভিন্ন জেলায়। দীর্ঘ বন্ধের পর রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় জ্বালানির সংকট বেড়েছে আরও। স্কুল কলেজ খোলা, এখন চিন্তা করতেছে এরকম যদি চলতে থাকে কি হবে পরিস্থিতি। মানুষ হারানো হচ্ছে বেশি, এখানে রাস্তাঘাট জাম হয়ে যাচ্ছে। চট্টগ্রামের শেষ ভরসা এটাই, এটা ছাড়া আর কোনো ভরসা নাই, কোথাও তেল দিচ্ছে না। ডিপো থেকে চাহিদা মতো সরবরাহ না হওয়ায় তেল সরবরাহ স্বাভাবিক হচ্ছে না বলে দাবি পাম্প মালিকদের। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কোনো কোনো ফিলিং স্টেশনে পুলিশি পাহারা। সকালবেলা দেওয়া শুরু করেছে, ওই মাথাতে প্রায় 1 ঘন্টার উপরে আমরা সিরিয়ালে দাঁড়ায় আছি। সমস্যাটা আমরাই তৈরি করতেছি, এটা কিন্তু তেল পেট্রোল পাম্পের কোনো দায়ী না। ঠেলে তোমাতে গাইছি। এখন যদি ভালোর মতো একটু পাই তো ভালো, আর না পারলে তো অবস্থা খারাপ। এদিকে ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক ও তদারকি নিশ্চিতে বিভিন্ন সাব ডিপোতে রয়েছে বিজিবি মোতায়েন। জ্বালানি তেল পাচার না হয় সে ব্যাপারেও সতর্ক রয়েছে বিজিবি। সাইফুল ইসলাম, সময় সংবাদ। গত বছরের সমপরিমাণ জ্বালানি সরবরাহ করা হলেও কাটছে না সংকট। পেট্রোল পাম্প মালিকরা বলছেন, একদিকে যেমন চাহিদা বেড়েছে, অন্যদিকে থামেনি আতঙ্কিত হয়ে বাড়তি তেল কেনার প্রবণতাও। বিশেষজ্ঞরা মনে করেন সমন্বয়হীনতা, যথাযথ পরিকল্পনার অভাব আর ব্যবস্থাপনাগত ঘাটতি চলমান সংকটের জন্য দায়ী। চাহিদা কমিয়ে তাই সাশ্রয়ী হওয়ার পরামর্শ তাদের। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভিয়ার অবিনের রিপোর্ট। রাজধানীর পরিবাগের এই ফিলিং স্টেশনের কর্মকর্তাদের তথ্য মতে স্বাভাবিক সময়ে এখানে দিনে জ্বালানি তেল বিক্রি হতো 20,000 লিটারের মতো। বর্তমানে যা 25,000 লিটার ছাড়িয়েছে। তারপরও তেল পেতে দীর্ঘ সারিতে অপেক্ষা গ্রাহকদের। কিন্তু কেন? আমাদের এখানে সরবরাহ স্বাভাবিক থাকার কারণে, অন্যান্য পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকার কারণে আমাদের এখানে চাপটা একটু বেশি। রাজধানীর বিজয় সরণির এই ফিলিং স্টেশনের চিত্রও একই রকম। আগের তুলনায় বিক্রি বাড়লেও কমেনি গ্রাহকের চাপ।
বরং দীর্ঘ সারিতে অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এবং বাড়ার কারণ হলো যে দুটো, একটা হলো যে অন্য জায়গায় না পেয়ে এখানে চাপ দিচ্ছে, আর একটা হলো যে বিতর্কগতভাবে এটা আতঙ্কিত হয়ে তৈল একটু বেশি নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ও জ্বালানি বিভাগের তথ্য পর্যালোচনা করে দেখা যাচ্ছে ইরান যুদ্ধ শুরুর পর সংকটের শঙ্কায় গ্রাহকদের বাড়তি তেল কেনার প্রবণতা দেখা দেয়। মার্চের প্রথম 5 দিনে ডিজেল বিক্রি হয় গত বছরের তুলনায় দ্বিগুণ হারে। পরিস্থিতি সামলাতে এরপর টানা 9 দিন তেল বিক্রি হয় রেশনিং পদ্ধতিতে। ঈদ যাত্রা সামনে রেখে রেশনিং উঠিয়ে নেয়ার পর 16 থেকে 18 মার্চ জ্বালানি তেল বিক্রির হার বাড়ে আগের বছরের একই সময়ের তুলনায় 10 থেকে 15%। ঈদের পর ডিপো থেকে তেল দেয়া হচ্ছে গত বছরের সঙ্গে মিল রেখে। তবে ঈদের লম্বা ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় প্রি অর্ডার জটিলতায় চাহিদা মাফিক তেল নিতে পারেনি অনেক পাম্প। একটা রাস্তায় যদি 10 কিলোমিটার মধ্যে 6টা পাম্প কোনো লোক বন্ধ দেখে, তার ভিতরে তো প্যানিক আরো বেড়ে যায়। সিদ্ধান্ত নিতে যত দেরি করবে ততই প্রবলেম হবে। একই সঙ্গে চলমান সংকটের পেছনে ব্যবস্থাপনাগত ঘাটতিকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। আমাদের পেট্রোল অ্যান্ড অকটেন, হ্যাঁ, এর বেশিরভাগই ব্যবহার হয় সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে। এই যে আমাদের এতগুলো গাড়ি আছে, 1 মাসের জন্য এখানে অর্ধেক ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু অনেক ডিমান্ড কমে যায়। বিশেষজ্ঞরা মনে করেন সংকটে সাশ্রয়ী হওয়ার কোনো বিকল্প নেই। নীতি নির্ধারকদের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে দেশে জ্বালানি তেলের সংকট কিংবা সরবরাহ ঘাটতি নেই, কিন্তু পেট্রোল পাম্পগুলোতে এসে দেখা যাচ্ছে তেল নিতে যানবাহনের দীর্ঘ সারি আর গ্রাহক ভোগান্তি। এমন অবস্থায় প্রশ্ন উঠছে পরিস্থিতি সামাল দিতে কতটা কৌশলী কিংবা ব্যবস্থাপনাগত দক্ষতা দেখাতে পারছে জ্বালানি বিভাগ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার পরিষদ গঠন বিষয়ে সংসদে হট্টগোলের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কোনো দলিলের ভিত্তিতে সংবিধান পরিবর্তন হতে পারে না। সংবিধান সংশোধনে সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের নিয়ে আলাদা কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। জবাবে বিরোধী দলীয় নেতা জানান, সংসদ মুলতবি করে আলোচনা করলে অংশ নেবেন তারা। এর আগে জনগুরুত্বপূর্ণ বিষয়ের মাঝে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে বিরোধী দল আলোচনা চাইলে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। দিনের কার্যসূচি শুরুর ঈদের বিরতি শেষে আবারও শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্পিকারের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। কার্যপ্রণালী বিধি 71 অনুযায়ী জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্নোত্তরের মাঝে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রসঙ্গ তোলায় উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন। বাদানুবাদে জড়ান বিরোধী দল ও সরকারি দলের সংসদ সদস্যরা। মাগরিবের বিরতির আগে সংসদে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আলোচনা চেয়ে নোটিশ উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা। এই সংসদ যে কারণে হয়েছে এইটার প্রত্যাশা আমরা সকলেই জানি, যে এই সংসদ ফ্যাসিবাদের মূল উৎপাটনের জন্য দায়িত্ব নিয়ে হয়েছে। আলোচনা উত্থাপনের কারণ কেন আজকে আমাকে এই নোটিশটা দিতে হলো, এটাই দুঃখের বিষয়। পরে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয় নিয়েও হট্টগোল হয় সংসদে। পয়েন্ট অব অর্ডারে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই সনদ রাজনৈতিক দলিল, কিন্তু দলিল দিয়ে সংবিধান পরিবর্তন করা যায় না। এ সময় সংবিধান সংশোধনের আলাদা কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। জবাবে বিরোধী দলীয় নেতা বলেন, সংসদ মুলতবি করে আলোচনা করলে অংশ নেবেন তারা। এমন কোন প্রস্তাব নিয়ে আপনি আলোচনা আনতে পারবেন না যে প্রস্তাবে প্রতিকার কেবল আইন প্রণয়নের মাধ্যমে হতে পারে। সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে মঙ্গলবার 2 ঘন্টা আলোচনার সিদ্ধান্ত জানান স্পিকার। 3 দিনের মধ্যে এই বিষয়টাকে নিষ্পত্তি করতে হবে। সেই হিসাবে আগামী 31শে মার্চ 2026 তারিখ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘন্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য খবর। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে কৃষক কার্ড সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন সরকার প্রধান। সেখানে প্রদর্শন করা হয় কৃষক কার্ডের ডেমো। রোববার সকাল 9টার পর সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়ি থেকে নামার পর নিজ দপ্তরে প্রবেশ না করে পায়ে হেঁটে যান 6 নম্বর ভবনে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পরিদর্শন করেন। এভাবে ভবনটির 6ষ্ঠ তলা পর্যন্ত মৎস্য, প্রাণী সম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
ষষ্ঠ তলা থেকে সিঁড়ি দিয়ে নেমে প্রধানমন্ত্রী প্রবেশ করেন ৫ নম্বর ভবনে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন শেষে ৩ নম্বর ভবনের বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন। সচিবালয়ের বিভিন্ন ভবনে অন্তত ৮টি মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন শেষে মন্ত্রিপরিষদ বিভাগে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে কৃষক কার্ড সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এতে কৃষিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর কৃষি এবং অর্থ বিষয়ক উপদেষ্টা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কৃষক কার্ডের ডেমো প্রদর্শন করা হয়। পহেলা বৈশাখ টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন এবং কৃষক কার্ডের সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন সরকার প্রধান। এছাড়াও বেশ কয়েকটি কর্মসূচিতে রোববার সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হঠাৎ করে দেশে বাড়ছে হামের প্রাদুর্ভাব, বাড়ছে মৃত্যুও। এমন পরিস্থিতিতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রী জানিয়েছেন সংকট সমাধানে ৬০৪ কোটি টাকার নতুন টিকা ক্রয় করা হচ্ছে, আর ব্যবস্থা করা হচ্ছে ভেন্টিলেটরেরও। এদিকে ছুটির দিনেও মন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক সময়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় হামের সংক্রমণ নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। সবচেয়ে বেশি আলোচনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতি, জানিয়ে সরব খোদ স্বাস্থ্যমন্ত্রী। রোববার রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, আইসিইউ ভেন্টিলেটর সংকটের কারণে ১১ দিনে ৩৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে বেসরকারিভাবে ৫টি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে, যার 4টি পাঠানো হচ্ছে রাজশাহীতে। 5টা ভেন্টিলেটর, নিউনেটাল ভেন্টিলেটর আজকে আমরা কালেক্ট করব। আগামীকাল সকালে আমাদের সচিব রাজশাহী যাচ্ছেন, উনি 4টে নিয়ে যাবেন, ওখানে দিয়ে আসবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী অভিযোগ করেন, গত 8 বছরে বিগত কোনো সরকার হামের টিকা দেয়নি, আছে সংকটও। এই সংকট সমাধানে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন করে টিকা ক্রয় করা হচ্ছে। 8 বছর আগে মিজেলসের ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপর আর ভ্যাকসিন কোনো গভর্নমেন্ট দেয় নাই। আমরা কিন্তু এর মধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছি, পারচেজ কমিটি পাস হয়েছে। আমরা এপিআই ইনক্লুডিং ওই ভ্যাকসিন আমরা সব কালেকশন করব যথাসময় এবং স্টার্ট করব। স্বাস্থ্যমন্ত্রী জানান, হামে আক্রান্তের সংখ্যা বাড়ায় রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল, শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল, ডিএনসিসি সহ বেশ কিছু হাসপাতালে আইসিইউ প্রস্তুত করা হয়েছে। আগামী কিছুদিনের ভিতর আমাদেরকে আরও মোর দেন এ ডজন ভেন্টিলেটর সরবরাহ করবেন। এদিন জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে নবনির্মিত 40টি আইসিইউ শয্যা প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করে দ্রুত সেবাটি চালুর নির্দেশ দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মৃত্যু ঝুঁকি জেনেও থামছে না সাগর পথে ইউরোপ যাত্রা। লিবিয়া থেকে ট্রলারে গ্রিস যাওয়ার পথে খাবারের অভাবে ভূমধ্য সাগরে মৃতদের 12 জনই সুনামগঞ্জের। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, গ্রিস সরকারের সহায়তায় জীবিতদের দেশে ফিরিয়ে আনা হবে। সুনামগঞ্জের 3 উপজেলায় শোকের মাতম। পরিবারের দুঃখ ঘোচাতে এবং উন্নত জীবনের আশায় লিবিয়া হয়ে সাগরপথে রওনা দেন সুনামগঞ্জের 12 যুবক। দীর্ঘদিন সমুদ্রে ভেসে থাকা ট্রলারে খাদ্য ও সুপেয় পানির সংকটে একে একে প্রাণ হারান তারা। লিবিয়া থেকে গ্রিসে যেতে জনপ্রতি 12 লাখ টাকায় অলিখিত চুক্তি হয় মানব পাচারকারী মুজিবুর রহমানের সঙ্গে। যাওয়ার পর অর্ধেক টাকা পরিশোধ করেন স্বজনরা। লিবিয়া থেকে সাগর পথে ছোট নৌকায় গ্রিস যাত্রা শুরু হয় 4 জনের। নৌযানটি বিকল হয়ে শারীরিক দুর্বলতা, ক্ষুধা ও সুপেয় পানির অভাবে নৌকায় মারা যান তারা। আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারছি সে ভাই মারা গেছে। মুজিব নাম, তার মাধ্যমে গেছে গ্রামে, এরপরে যে আরো খেয়ে আসে দালাল। একইভাবে সুনামগঞ্জের জগন্নাথপুরের 5 জন এবং দোয়ারাবাজার উপজেলার এক যুবকের ক্ষুধা আর তৃষ্ণায় মৃত্যু হয়। মরদেহ ফেলে দেয়া হয় সাগরে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। গেম দেওয়ার আগেও 1 মাস আগ থেকে তারারে কোনো সঠিক খাবার দিছে না, খাবারের অভাবে তারা অসুস্থ হয়ে গেছে। এ নিয়ে মন্ত্রণালয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন, উদ্ধার হওয়া জীবিত নাগরিকদের তথ্য সংগ্রহ করে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশ মিশন। চেষ্টা চলছে গ্রিস সরকারের সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনার। বাংলাদেশি আমাদের যারা ওখানে তারা জীবনটা বেঁচে গেছে, তাদের অবস্থা কি?
তারা ক্যাম্পে কি অবস্থায় আছে তাদের আইডেন্টিফিকেশনটা আমাদের দরকার। নেক্সট স্টেপ হচ্ছে তাদেরকে ফিরিয়ে আনার। আমাদের অ্যাথেন্সের দূতাবাস আছে, তারা কাজ করছে, এবং লিবিয়ার দূতাবাসও এখানে সচেষ্ট আছে। পাচারকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার চেষ্টা করছে সরকার। এই স্মাগলাররা, তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি এখানে হওয়া উচিত। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। খুলনায় অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে প্রাইভেট কার। আহত হয়েছেন 2 জন। লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ। দিনাজপুরে থেমে থাকা ট্রাককে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে নিহত হন 2 জন। অরক্ষিত রেল ক্রসিং পার হচ্ছিল প্রাইভেট কার। হঠাৎ আসা ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল গাড়িটি। রোববার বিকেলে খুলনার আপিলগেট এলাকা অতিক্রম করছিল ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস। রেল ক্রসিংয়ে প্রাইভেট কারটি উঠলে মুহূর্তেই গাড়িটিকে ধাক্কা দেয় ট্রেনটি। এতে প্রাইভেট কারের চালক সহ আহত হন 2 জন। তাদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। অরক্ষিত যে রেল ক্রসিংটা, এখানে খুবই আগেও এরকম দুর্ঘটনার সংবাদ আছে। হালে এই 1 বছরের ভিতরেই 5-6টা অ্যাক্সিডেন্টের সংবাদ শুনছি। লালমনিরহাটের কালীগঞ্জের সুকানদিঘি রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারান বৃদ্ধ আয়ুব আলী। এদিকে দিনাজপুরের বিরামপুরে থেমে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী হেরিটেজ পরিবহনের বাস। দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। নিহত হন চালকের সহকারী ও এক যাত্রী। এছাড়া মেহেরপুরে ট্রাক্টরের চাপায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী এক যুবক। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। নড়াইলে তেল না পেয়ে ট্রাক চাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এই ঘটনায় 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর পাম্প ম্যানেজারকে হত্যার প্রতিবাদে জেলায় তেল বিক্রি বন্ধ রেখেছে পেট্রোল পাম্প মালিক সমিতি। এদিকে ঘাতক ট্রাকটির চালক সুজাত আলী মোল্লাকে গ্রেফতার করেছে র্যাব। সিসিটিভির ফুটেজে দেখা যায় শনিবার রাতে নড়াইল সদরের তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে যান ট্রাক চালক সুজাত। দীর্ঘ সময় পরও তেল না পেয়ে ম্যানেজার নাহিদ সর্দারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। রাত 2টার পর কাজ শেষ করে সহকর্মী জিহাদকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নাহিদ। পাম্প থেকে বের হতেই তাদের মোটরসাইকেলে চাপা দিয়ে পালিয়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মারা যান নাহিদ। আশঙ্কাজনক অবস্থায় জিহাদকে ঢাকায় নেওয়া হয়। বাকবিতণ্ডার জেরে ট্রাকের চালক এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ নাহিদের সহকর্মী ও এলাকাবাসীর। তারে আমরা তেল দিতে পারিনি, যার কারণে সে নাহিদ কাকার উপর দিয়ে গাড়ি চালাই দিচ্ছে। আমার ছোট ভাই নাহিদকে পরিকল্পিতভাবে ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এর সুষ্ঠু বিচার চাই। এ ঘটনায় নিহতের চাচা ট্রাক চালক সুজাত মোল্লাকে প্রধান আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। রোববার দুপুরে ট্রাকটি যশোরের বেনাপোল টার্মিনাল থেকে জব্দ করে পুলিশ। পরে বিকেলে বাঘারপাড়ার মাহমুদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় চালক সুজাত আলীকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে উনি স্বীকার করেছেন উনি সন্ধ্যা 6টা থেকে রাত 2টা পর্যন্ত পেট্রোল পাম্পে অবস্থান করেছিলেন তেলের জন্য। এক পর্যায়ে তেল শেষ হয়ে যাওয়ার কারণে তাকে তেল দিতে যে ফিলিং স্টেশন ম্যানেজার পারেন না, এইটার উপরে সে ক্রুদ্ধ হয়ে তাকে হত্যা করে। নাহিদ সর্দার নড়াইল সদর উপজেলার পেরুলি গ্রামের বাসিন্দা। তার মৃত্যুতে শোকে স্তব্ধ স্ত্রী সহ পরিবারের সদস্যরা। মিরুন আহমেদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। যদি তেল থাকে এত পেরেশানি কেন? পাবলিকের তেল যদি টোটালি না থাকে ভাই বলে দিক, আমরা গাড়ি যে ঘরে উঠায় রাখি। সরবরাহ স্বাভাবিক দাবি করলেও পাম্পে মিলছে না চাহিদা মতো তেল। বাড়তি নেয় সংকট। ব্যবস্থাপনার ঘাটতিকে দুষছেন বিশেষজ্ঞ। সমন্বয়হীনতা দূর করার পরামর্শ। ঈদের বিরতির পরেই সংসদে উত্তাপ। সংস্কার পরিষদ ইস্যুতে হট্টগোল। সংবিধান সংশোধনে আলাদা কমিটির প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর। অধিবেশন মুলতবি করে আলোচনা চায় বিরোধী দল। এবং সচিবালয়ে 8 মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর। কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময়। কৃষক কার্ডের ডেমো দেখার পর বিতরণ কার্যক্রম নিয়ে দিলেন দিক নির্দেশনা। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছি আবারও কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।